বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি আকবরের সাম্রাজ্যবাদ নীতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো এখন আলোচনাটা শুরু করি। মধ্যযুগের ভারতীয় শাসকদের মধ্যে সাম্রাজ্যের সংগঠক এবং বিজেতা হিসাবে মহামতি আকবর অনন্য স্থান অধিকার করেছেন। একমাত্র আলাউদ্দিন খলজি তার আগে এক বৃহৎ অঞ্চল জয় করেন। আকবরই সর্বপ্রথম উত্তর ও মধ্য ভারত সম্পূর্ণভাবে তার অধীনে আনেন। দক্ষিণেও তিনি রাজ্য বিস্তার করেন। ১৬০১ খ্রিস্টাব্দে দক্ষিণে আশিরগড় দুর্গ জয় করার পর আকবর তার তরবারি কোষবদ্ধ করেন। তিনি এক সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপন করে তাকে সুশাসিত করার ব্যবস্থা করেন। আকবরের এই সাম্রাজ্য বিস্তার নীতি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। সেগুলো কি? আকবরের রাজ্য বিস্তার নীতির প্রকৃতি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন বিভিন্ন বিশিষ্টজন। বিভারিজ মন্তব্য করেছেন যে আকবর ছিলেন এক শক্তিশালী ও বলিষ্ঠ সাম্রাজ্যবাদী, যার সাম্রাজ্যবাদী সূর্যের জ্যোতির কাছে লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী তারকা ম্লান হয়ে যায়। আকবর সিংহাসনে বসার পর থেকেই রাজ্য বিস্তার নীতির সূচনা করেন। আকবর মন্তব্য করেছিলেন যে প্রতি রাজার কর্তব্য হলো রাজ্য বিস্তারের চেষ্টা করা, নতুবা প্রতিবেশী দেশগুলো আক্রমণ করবে। সেনাদলকে যুদ্ধে অভ্যস্ত রাখা দরকার, নতুবা সেনাদল আত্মগর্বিত হয়ে পড়বে। কিন্তু ফন নোরার নামক গবেষক বিভারিজের মন্তব্যের বিরোধিতা করেছেন। তিনি বলেন যে রাজ্য জয়ের নেশা আকবরকে যুদ্ধে প্রবৃত্ত করে নাই। তিনি ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি স্থাপন এবং পৈতৃক রাজ্য পুনরুদ্ধারের জন্য যুদ্ধবিগ্রহ করেন। আকবর সভা পণ্ডিত এবং প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফজল মনে করতেন যে স্থানীয় স্বৈরাচারী রাজাদের স্বার্থপর অনিয়ন্ত্রিত স্বৈরাচারে জর্জরিত জনসাধারণকে শান্তি ও সমৃদ্ধি দানের জন্য আকবর রাজ্য জয় নীতি অনুসরণ করেন। তার সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা সেটা কি? আকবরের রাজ্য জয় নীতির পশ্চাতে শুধুমাত্র ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপনের আগ্রহ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য কাজ করেছিল বলে একথা মনে করা যায় না। তিনি তৈমুর বংশের ধারা অনুসারে রাজ্য জয় নীতিকেই প্রধানত তার কর্তব্য কাজ বলে মনে করতেন। তিনি ছিলেন সুদক্ষ সেনাপতি, কূটনীতিবিদ এবং রণপণ্ডিত। সুতরাং প্রতিবেশী রাজ্যগুলিকে তিনি একের পর এক গ্রাস করার নীতি নেন। এর পশ্চাতে তার উচ্চাকাঙ্ক্ষা ও সাম্রাজ্যবাদী মনোভাবই কাজ করেছিল। ভারতের তৎকালীন পরিস্থিতিতে আকবরের মতো এক প্রতিভাশালী সম্রাটের পক্ষে এই নীতি গ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। সুতরাং প্রতিবেশী রাজ্য জয় ছিল ম্যানিফেস্ট ডেস্টিনিটি বা অবধারিত নিয়তি। এদিক থেকে বিভারিজের মন্তব্য যথার্থ বলা যায়। তবে রাজ্য জয়ের জন্য আকবর রাজ্য জয় করেননি। তার সাম্রাজ্যবাদী নীতির নানা উল্লেখযোগ্য দিক ছিল। ডক্টর এল শ্রীবাস্তবের মতে তার রাজত্বকালের দ্বিতীয় ভাগে আকবর মানবতাবাদী জাতীয় নীতি গ্রহণ করে বহু সংস্কার প্রবর্তন করেন। এর ফলে তিনি জাতীয় সম্রাটে পরিণত হন। প্রথমত, আকবর কোনো কোনো অঞ্চলে প্রত্যক্ষ শাসন স্থাপন করলেও রাজপুতনায় রাজপুত রাজাদের বশ্যতার বিনিময়ে স্বায়ত্ত শাসন দেন। দ্বিতীয়ত, আকবর বিজিত অঞ্চলে তার উন্নত শাসন, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা স্থাপন করেন। অতীতে যে অরাজকতা ছিল তা তিনি দমন করেন।
তৃতীয়ত, সাম্রাজ্যের সর্বত্র একই প্রকার আইন ও প্রশাসন চালু হয়। রাস্তাঘাটের উন্নতির ফলে যোগাযোগ ও অন্তর্বাণিজ্য বাড়ে। চতুর্থত, আকবর তার ধর্ম সহিষ্ণুতা বা সুল-ই-কুল নীতি দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্য ও সম্প্রীতি স্থাপন করেন। তিনি হিন্দু রাজপুতদের উচ্চতম পদে নিয়োগ করে তাদের সমদর্শিতার দৃষ্টান্ত রাখেন। বহু হিন্দু ফার্সি শিক্ষা করে মুঘল সরকারে চাকুরি পায়। পঞ্চমত, আকবর ভারতীয় সংস্কৃতির বিশেষ অনুরাগী ছিলেন। হ্যাবেলের মতে আকবর ছিলেন ভারতীয়। তিনি উর্দু ভাষা, সাহিত্য, হিন্দুস্তানি সঙ্গীত, চিত্রকলা ও ইন্দো পারসিক স্থাপত্যের অনুরাগী ছিলেন। তার প্রচেষ্টায় ভারতীয় সংস্কৃতির সমন্বয়বাদী চরিত্র বিশেষভাবে বিকশিত হয়। উপরিউক্ত কারণে আকবরের সাম্রাজ্যবাদকে নগ্ন রাজ্য বিস্তার বলা চলে না। আসলে আকবর রক্ত ও লৌহনীতির দ্বারা রাজ্য বিস্তার করলেও উদার জাতীয় নীতি, প্রশাসনিক সংস্কার, সাংস্কৃতিক প্রচেষ্টার দ্বারা তার সাম্রাজ্যে এক নবযুগের সৃষ্টি করেন বলে মনে করা হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।